তো বাবা কি করেন? ফ্লাই কোথায় সেটা? ও ওই জায়গাটা আছে ওখানে, ওখানে প্লাই তৈরি হয় নাকি? পাতাগুলো তৈরি হয়, হ্যাঁ। যে আসবে সে খোঁচা খাবে। বলো। হ্যাঁ আমি ওই বলবো তো আদিত্যকে, ওর মাকে বলতে হবে। আদিত্যর মা তো চিন্তা নেই, ওর মা তো ভেবেই রেখেছে, ছেলে একদম রেডি। আদিত্যর মায়ের বেশি কষ্ট হবে না। 18 নম্বর প্রশ্ন। ইয়াসিন, ক্যামেরা লাল না নীল? লাল, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন। বলেছে একজন সাইকেল আরোহীর এটি বৃত্তাকার পথের বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তাহলে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। তার মানে একটা বৃত্তাকার পথ আছে, এবার রাস্তা তো চওড়া হয়, তাহলে পথটা হচ্ছে এরকম হয়েছে। এখন বলেছে কি পথের, এই পথের এটা তাহলে ভিতরের বৃত্ত আর এটা বাইরের বৃত্ত। বলে দিয়েছে যে ভিতরের বৃত্ত বরাবর যদি এক পাক ঘোরে তাহলে অনুপাতে 20 লেখা আছে, আর না উল্টো লেখা আছে, বাইরের বৃত্ত বরাবর যদি এক পাক ঘোরে তাহলে 20 লেখা আছে, আর ভিতরের বৃত্ত যদি এক পাক ঘোরে তাহলে অনুপাতে 19 লেখা আছে। বলে দিয়েছে কি রাস্তাটা চওড়া হচ্ছে 5 মিটার, রাস্তাটা 5 মিটার চওড়া। এখন তারা বলছে কি ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। তাহলে এখন বিষয় হচ্ছে এই সকল অঙ্গে ধরতে হয় কি ব্যাসার্ধ। তাহলে ভেতরের বৃত্তের ব্যাসার্ধ যদি আমি আর ধরি তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ r+5, কারণ এখানে বলে দিয়েছে, ঠিক আছে, r+5। এবার বলে দিয়েছে যে সময়ের অনুপাত হচ্ছে 20:19। সময়ের অনুপাত কত? 20। আচ্ছা একটা জিনিস বলো তো, যদি এটাই হয় মানে সময় বলে দেওয়া আছে, আমরা যে রাস্তা দিয়ে ঘুরছে আর ধরে নিয়ে তার পরিধি বার করতে পারবো, মানে দূরত্ব বার করতে পারবো। তাহলে দূরত্ব আর সময় যদি আমি জেনে যাই তাহলে কোন জিনিস জানছি না? গতিবেগ। তাহলে দুই ক্ষেত্রে ওই যে সাইকেল চালক ছিল তার গতিবেগ কি ছিল? সমান। তাহলে আমরা গতিবেগটাকে তখন কি করে নেবো? প্রশ্ন অনুসারে করে সমান করবো। তাহলে দুবার আমরা গতিবেগ বার করে সমান করব। তাহলে প্রথমে লিখবো যে ধরি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান সমান স্মল আর। লেখো ধরি এত একক, আচ্ছা এত মিটার, মিটার। রাস্তাটি 5 মিটার, বলো। পেন আমার কাছে আর নেই, এখানে শেষ হয়ে গেছে। রাস্তাটি 5 মিটার চওড়া হলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ, রাস্তাটি 5 মিটার চওড়া হলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ এক লাইনে লিখবা, না না এই লাইনটা এইটুকুনি, এর পরের লাইন এটা।
r+5 মিটার। অতএব বাইরের বৃত্তের পরিধি, তাহলে বলো তো সঞ্চারী পরিধি সূত্র। বলো যদি পরিধি সূত্র, পরিধি, হ্যাঁ হ্যাঁ বলো পরিধি সূত্র কি? 2πr গড়াই, ঠিক আছে 2π। তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত? r+5, তাহলে r এর জায়গায় লিখবো r+5 মিটার। এবং ভিতরের বৃত্তের পরিধি সমান সমান 2πr মিটার। আচ্ছা, যেটা পরিধি সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে রাস্তার দূরত্ব। এবার বলেছে কি ভিতরে সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। তা কি লিখবো? রাস্তার বাইরে ও ভিতরে একবার ঘুরতে সময়ের অনুপাত, আওয়াজ হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, রাস্তার বাইরে ও ভিতরে একবার ঘুরতে সময়ের অনুপাত কত বলেছে? 20:19। হুম, অনেকটা, পুরো সেম না। আজ তো বিগত 1.5 মাস ধরে মাকে কোনো খাতাই দেখায়নি। ব্লক করলে করলো, কি হয়েছে? থাক, অত ডিটেলস দেওয়ার দরকার নেই কোন, থাক বাবা, হয়েছে। রাস্তার বাইরে ও ভিতরের একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। অতএব বাইরের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে সময় লাগে সমান সমান 20x একক, এবং ভিতরের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে সময় লাগে সমান সমান 19x একক। অতএব প্রশ্নানুসারে, আচ্ছা আচ্ছা, এখানে না দুটো জিনিস করা যায়। এখানে আমরা দুটো লাইনে আলাদা করে বেগ গতিবেগ বার করে নিতে পারি, তারপরে আমরা প্রশ্নানুসারে করে সমান করতে পারি, অথবা একবারে প্রশ্নানুসারে করে দিতে পারি, ঠিক আছে। অতএব প্রশ্নানুসারে তাহলে ভিতরের রাস্তাতে চলার সময় গতিবেগ কত হবে? কঙ্কনা, গতিবেগ সমান সমান সূত্র কি? হ্যাঁ, সময় আর দূরত্ব দিয়েই করতে হবে, এবার কোনটা উপরে কোনটা নিচে সেটা বলতে হবে। দূরত্ব সবসময় উপরে থাকে, মনে রাখবো, দূরত্ব সবসময় উপরে। তাই প্রশ্ন দূরত্ব, আচ্ছা দূরত্ব কত প্রথম ক্ষেত্রে? 2πr। আর আজ তোর বাড়িতে ফোন এলো যে, হ্যালো, হ্যাঁ ফোন করলাম, ওই বিগত 1.5 মাস ধরে তো আয়তো কোনো সই করিয়ে আনছে না, তা ও, হ্যাঁ ওই জন্য আজকে একটা ফোন করলাম, আয়তো খাতাগুলো একটু দেখবেন, ওর নাম্বার খুব ভালো হচ্ছে তো, ওই জন্য দেখাচ্ছে না, লজ্জায়। হ্যাঁ হ্যাঁ
ও হ্যাঁ, ও হ্যাঁ বলছে তো। হ্যাঁ হয় না, হয় না, তাই তো। হ্যাঁ ঠিক, আমি তো অনেকদিন হয়ে যাচ্ছে ওই কারণে বলে দিলাম। ও হুম ও ঠিক, তাই তো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে একদম ভালো অভ্যাসগুলো শেষ সব। ঠিক আছে, একটু খাতাগুলো চেক করবেন, হ্যাঁ ওর থেকে নিয়ে নেবেন একটু, ওর কাছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে দিয়ে দিয়েছি, এখন মোটামুটি সপ্তাহে দুটো করে খাতা তো যাই। আজকেও বোধহয় দু একটা নতুন খাতা দেবো। আজকে নতুন খাতা দেবো বোধহয় একটা, দেখি আছে কিনা। অনেক খাতা হবে, কত খাতা, এগুলো কি করে বলবো, রোজই পরীক্ষা হচ্ছে, রোজকারই খাতা 10-12টা তো হবে তাও। হ্যাঁ, অঙ্ক খাতাও দেখায় না, বিজ্ঞান অঙ্ক কিছুই দেখায় না বাড়িতে, তাই না? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলো। আমার না এইগুলো শোনার জন্য শর্ট টার্ম মেমোরি আছে, মানে শোনার পরে ডিলিট হয়ে যায়, আর মনে থাকে না, সব ভুলে গেছি আমি, আবার নতুন করে শুনতে হবে তাহলে। তা তো আছে, তুমি কম কথা বলো, বেশি হবে আর। আচ্ছা এদিকে আসো। আচ্ছা এখন, আচ্ছা দূরত্ব বা সময় আমাকে করতে হবে। এইখানে গন্ডগোলটা হয়েছে, দেখো দূরত্ব দু ধরনের আছে, একটা বাইরের বৃত্তের, একটা ভিতরের বৃত্তের। তাহলে প্রথমবার আমরা ভেতরের না বাইরের বৃত্তের নিলে, বাইরেটা বড় বাইরে, তাহলে বাইরের বৃত্তের পরিধি কত আছে এখানে, 2πr, 2πr+1 হয়ে গেল। তাহলে এটা বাইরের বৃত্তের পরিধি, বাইরের বৃত্তের পরিধিতে গোল যেতে সময় কত লেগেছিল বাইরেরটায়, বাইরের বৃত্তে একবার ঘুরতে 2x 20x, সরি 20x। পরেরটা ভিতরের বৃত্ত বরাবর 2πr/19x। আচ্ছা এখন দেখো দুদিকে x আর x আছে না নিচে নিচে, তাহলে কি হয়ে যাবে, x আর x কেটে যাবে, এ দেখো। আচ্ছা হ্যাঁ, 2π আর 2π কেটে যাবে। তাহলে এখন যেটা থাকলো বরাবর বসিয়ে দিই, r+5/20, এখানে থাকলো 2, এখানে থাকলো 8/19। না, আর ওটা প্লাস আকারে আছে, হ্যাঁ এবার কোনাকুনি গুণ হবে, বাহ। তাহলে বা 20r সমান সমান r+5 ইন্টু 19, বা 20r সমান সমান 19r প্লাস, আচ্ছা 5×19 কত হয়, 95। 19rটা ওদিকে পাঠিয়ে দেবো, ঠিক। বা 20r মাইনাস 19r সমান সমান 95। ওরে বাপরে, চরম গল্প জুড়ে দিচ্ছে এরা।
করের পাশে পড়ে আছে না কর। আচ্ছা বা 20 থেকে 19 বাদ দিলে কত হবে? শুধু 8 সমান 95। তাহলে অতএব ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান 95 মিটার। অতএব ভিতরের বৃত্তের ব্যাস, এই কথা না, 95 ইন্টু 2, 200 থেকে 10 কম 190 মিটার। দেব চুপ ভগবান। আরে না, ও বাইরে দেবে কিছু বলে না, গন্ডারের মতো হয়ে গেছে বড়, ওকে মারবে এখন ধরে। আজব কথা বলে। ও ছোট বাচ্চা আছে, বাড়ি গিয়ে ওকে পিটাবে। দুটো কথা বলবে, শোনা কথা শোনো না একদম, এইটুকুনি। হ্যাঁ, ওই ছোটবেলায় বাবা মা একটু অত্যাচার করে নেয়, বড় হলে ভালো করে বসিয়ে বুঝিয়ে দেবে। আচ্ছা যদি পিঠে, এই শোনো শোনো, যদি পিঠে জোরে জোরে চিল্লাবা, মানে শুনতে পাবো তো, কনফার্মেশন হয়ে যাবে। এই তো এখানে না না, মরে লাভ নেই। আচ্ছা এবার 19 অঙ্কটায় চলে আসবো। আচ্ছা ওটা 2 পাই আর 2 পাই কেটে দিয়েছি। ও ওটা হচ্ছে ঘুরতে সময় লাগে 19 একক। 19 একের দাম এগুলো ছোট অঙ্ক। আচ্ছা 19 একের দাম একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। আচ্ছা এই শোনো, এই অঙ্কগুলো কিন্তু আমরা বেশিরভাগই কম মাথাঘাটি করে বেশি করবো না। দেখো সর্বপ্রথমে দেখো বলেছে কি একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। তাহলে প্রথমত অনুপাত বার করতে বলেছে, তাহলে অনুপাত চিহ্ন দিয়ে দেবো। আর গতিবেগ মানে কি জানি আমরা? দূরত্ব বাই সময়। ক্লিয়ার? আচ্ছা ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা ও তো পাক খায়, তাই তো? তাহলে পাক খাচ্ছে মানে কি? বৃত্ত বরাবর ঘুরছে। তাহলে বৃত্ত বরাবর যদি ঘুরে, তাহলে একটা বৃত্তের পরিধি বরাবর ওর হচ্ছে 1 পাক ঘোরা, অতটা রাস্তা। তাহলে তাহলে ততটা রাস্তার দৈর্ঘ্য কত? 2 পাই আর। তাহলে দূরত্ব মানে 2 পাই আর হয়ে গেল। এবার সময় আছি, সময়টা এখানে মজা দেখাবে। তাহলে এখানে দেখো 1 পাক, ভালো করে বুঝবা। ঘড়ির ঘন্টার কাঁটা, দেখি চুমকি কেমন পারে। চুমকি বলবা ঘড়ির ঘন্টার কাঁটা 1 পাক সম্পূর্ণ ঘুরে আসতে কত সময় নেয়? দেখ ঘড়ির কাঁটা 12তে আছে, 1 গেল মানে 1 ঘন্টা, 2 গেল 2 ঘন্টা, 6 গেল 6 ঘন্টা, 10 গেল 10 ঘন্টা, 12তে এলো মানে 12 ঘন্টা। তাহলে প্রথমত ঘন্টার জায়গায় 12 বসে গেল, 12 ঘন্টা, এই খেয়াল রাখবা 12 ঘন্টা ইস্টু পরিদা বলো মিনিটের কাঁটা 1 পাক ঘুরতে কত টাইম নেয়? 1 ঘন্টায় সে 1 পাক ঘোরে ঘোরে, তাহলে 1 ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা তো, তাই তো? তাহলে ঘন্টাগুলো আমার লেখার প্রয়োজন আর নেই ইস্টুর জন্য। আচ্ছা ঘন্টাটা লিখে রাখি, পরে তোমরা বুঝতে পারবো না নাহলে। আচ্ছা ভালো করে 2 পাই আর 2 পাই আর তো কেটে যাবে। তাহলে না 1/12 ইস্টু 1/1 ইস্টু মানে আমরা কি লিখতে পারি? ভাগ। ভাগ মানে গুণ দিয়ে উল্টে দেবো, 1 কে উল্টালে জানা উল্টে দেবো, দরকার নাই গুণটা তো দিই। হ্যাঁ বলো। সমান সমান 1/12 ভাগ 1/1 সমান সমান 1/12 গুণ 1/1 সমান সমান 1/12 সমান সমান 1:12 1:12 অ্যান্সার। অ্যান্সার অঙ্ক সহজ, শুধু একটু বুঝে নিতে হবে। 19-2। আচ্ছা বলো তো তৃষা, সেকেন্ডের কাটাটা তুমি মিনিটে করেছো, তোমার উল্টো এসছে
না সোজাই এসছে। এক পাক করতে সময় নেয় 12 ঘন্টা 60 মিনিট। ও তুমি তো সময়ের অনুপাত করেছো, গতিবেগের অনুপাত কোথায় করলে? কে? হ্যাঁ তো তোর আচ্ছা, এই 60টা কোন দিক থেকে গতিবেগ আর 720টা কোন দিক থেকে গতিবেগ? 60 মিনিট 12 ঘন্টা মানে 720 মিনিট, দুটোই তো সময়, গতিবেগ কোথা থেকে হলো? তাই না? চেষ্টা করেছো ভালো। 19-2 কঙ্কনা বোর্ড সামনে। 2 এর অঙ্কটা বলেছে যে এটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সময় পাই এক্স বাই 100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় কত সময় লাগবে? আচ্ছা, এখানে ভালো করে বোঝার একটা বিষয় আছে। বলেছে যে একটা বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার, আচ্ছা বৃত্তাকার পার্ক গোলাকার হয়, এইটা সম্পূর্ণ পরিক্রমা করছে মানে কতটা পথ যাচ্ছে বলো তো কঙ্কনা? বৃত্তাকার পার্ক এটা, তাহলে এই পুরো এখান থেকে শুরু করে পুরোটা ঘুরে এক পা গেল, তাহলে কতটা রাস্তা গেল? 2πr পরিমাণ রাস্তা গেল। আচ্ছা, এবার কোশ্চেনে বলেছে কি এইটুকুনি যেতে সময় লাগলো হচ্ছে পাই এক্স বাই 100 সময়। তার মানে কি এখন বলেছে যদি এটা হয় তাহলে এই বৃত্তের ব্যাস বরাবর যেতে কত সময় লাগবে? আচ্ছা বলো তো, যাওয়া যে ক্ষেত্রেই যাক এক্ষেত্রে কোন জিনিসটা কমন হবে? গতিবেগ। দু ক্ষেত্রে কি থাকবে? গতিবেগ সমান থাকবে। তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব যদি এটা হয় আর সময় বইতে দিয়ে দেওয়া আছে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাবো? গতি। তাহলে প্রথমে আমরা গতি কত পেলাম? 2πr বাই পাই এক্স। হ্যাঁ বলো, ছবিটা আঁকতে পারো, তুমি যদি বুঝতে না পারো তাহলে ছবি আঁকো, অসুবিধা নেই। সমান 2πr, কিছুই লিখিনি। পাই এক্স হলো হচ্ছে বইতে দেওয়া আছে 100 বাই পাই এক্স। ইয়েস, এক্স গতি। হ্যাঁ হ্যাঁ, ওটা গতি আমাদের, চিন্তা করো না। হ্যাঁ, এ দিতে হবে না, সব বৃত্ত আঁকতে হবে না, বাধ্য। আচ্ছা এখানে দেখো পাই আর পাই কেটে যাবে, কাটাকুটির মতো আর কিছু নেই। তাহলে গতি কত পেলাম? 2 আর 100 গুণ করলে 200, এখানে একটা আর আছে 200 আর বাই এক্স। কি ভুল? আমরা তো গতি বার করলাম, এবার বলেছে কি ব্যাস বরাবর যেতে কত সময় লাগবে। হ্যাঁ আঁকতে পারো। আচ্ছা এটা এক্স, ও আমি তো এবার এক্স অন্যভাবে লিখি না, এক্স দেখো। আচ্ছা তাহলে আচ্ছা এবার বলছে ব্যাস বরাবর অতিক্রম, তাহলে বলো তো স্নেহা, ব্যাস বরাবর যাচ্ছে মানে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কত হয়? আর আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আর হাফ করার দরকার হয় না, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হয়, 2r। 2r মানে হচ্ছে ব্যাস, 2r মানে ব্যাস, অতএব ব্যাস সমান সমান কত? 2r। তাহলে অতএব সময়, আচ্ছা সময় মানে সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে ব্যাস বরাবর যখন যাচ্ছে তাহলে দূরত্ব আমাদের 2r আর গতিবেগ কত? 200r বাই এক্স। গড়ায় বলবো উত্তর মিলেনি, 2r ইন্টু এক্স বাই 200r। হ্যাঁ আসবো। তাহলে এ দেখো আর আর কেটে যাবে, 2 দিয়ে 200 কাটলে কত? 100, তাহলে এক্স বাই 100 আমাদের এলো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবিসিডি, এবিসিডি বি। তাহলে লিখে নাও এবিসিডি অ্যান্সার বি। আচ্ছা এরপরে হচ্ছে 9-এর 3-এরটা, 19-এর 3-এরটা। কাকে? আদিত্যকে?
আদিত্য প্রবলেম শোন, আদিত্য এখন ওর বয়স কত, 13 না 14, 15? ও এখন থেকে বলে বিয়ে করব, ও বিয়ে করবে 30-এ, তাহলে 15 বছর পরের ভাবনা এখন করছে। 25-এ করবা তাড়াতাড়ি? তাহলে আমার কথা বলো, তুমি 15 বছর বয়সে 25 বছরে বিয়ে করবে সেই চিন্তা করো 10 বছর পরে কথা। আরে তোমার 1 ঘন্টা পরে সেটা কি হবে সেটা তো ভাবছো না, এখন ভাবো 1 ঘন্টা পরে কি হবে সেটা ভাবো, কাছের জিনিসটা ভাবো। বিয়ে বিয়ে সারাদিন করে ছেলে পেলে ব্যাগ। আচ্ছা 11 নম্বর না 19-3, 3-এর প্রশ্নটা বলেছে দেখো, একটা বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তরে, ভালো করে বুঝতে হবে, শোনো, একটা বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, মানে বর্গক্ষেত্র তার ভেতরে অন্তর্লিখিত, তার ভেতরে অন্তর্লিখিত মানে কি, বৃত্তে বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত লেখা আছে মানে আঁকা আছে, ক্লিয়ার? অন্ত মানে কি ভেতরে, হলো। আচ্ছা এবার বলেছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে, তাহলে বর্গক্ষেত্রে একটি নাম দিয়ে নি এবি সিডি, এবির মান 10 যদি হয়, তাহলে বলেছে কি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। আচ্ছা কঙ্কনা তো পারবে, সবই পারবে, গড়াই বলবা। আচ্ছা গড়াই ভালো করে, ব্যাস কাকে বলে আমরা কি জানি, কেন্দ্রগামী, এটাকে পুরো ব্যাস বলে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য যা হবে ব্যাসের দৈর্ঘ্য তাই হবে। তাহলে ইজিলি আমরা ছবি থেকে কি বলতে পারি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, 2 না, এই যে এবি মানে যদি 10 হয় তাহলে ওটা কত হবে, 10 হবে। তাহলে লিখবো কি অ্যান্সার কত, তো ছবি এঁকে হয়ে যাচ্ছে, আমরা কষ্ট করে লিখবো কেন, ক্যালকুলেশন কেন করতে যাবো। বুঝতে পারো নি, ভালো করে দেখো, কোশ্চেনে বলেছে যেটা বর্গক্ষেত্র আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার ভেতরে একটা বৃত্ত আঁকা আছে, বৃত্তের ব্যাস কত, তাহলে আমরা বর্গক্ষেত্র আঁকলাম, তার ভেতরে বৃত্ত আঁকলাম। শোনো বর্গক্ষেত্রের ভেতরে বৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে কি, বৃত্তের প্রত্যেকটা, না সরি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে বৃত্তের পরিধি স্পর্শ করে, ক্লিয়ার? তাহলে এখন আমরা জানি কি বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা সেটাকে ব্যাস বলে। এখন দেখছি কি ব্যাস আর এবি বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য 10 হলে ব্যাসও 10 হবে, বুঝতে পারলে? পরের কোশ্চেন 4 নাম্বার কোশ্চেনে সেম কথা বলেছে কিন্তু একটু উল্টো। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, ভালো করে বুঝতে হবে, একটা বৃত্ত আছে যেটা বর্গক্ষেত্রে পরিলিখিত। আচ্ছা পরি মানে, ইয়েস, মানে অনেকে বলতো আকাশের পরি, ওইসব বলবে আবার, তাহলে গেল। আচ্ছা এই ছবিটা আঁকা একটু টাফ না, আগে বৃত্ত এঁকে নি তারপরে। হলো একটা হয়েছে আমার, মোটামুটি বর্গক্ষেত্র হয়েছে ধরে নাও, হয়নি আর কি আমার ছবি, যাক। আচ্ছা বলেছি কি এটি বৃত্ত, এটি বর্গক্ষেত্রে পরিলিখিত আছে, পরিমাণে কি, বর্গক্ষেত্রের উপর দিয়ে বৃত্ত আঁকা আছে, এক্ষেত্রে বর্গক্ষেত্রের ভেতরে, বৃত্ত বাইরে। এবার বলে দিয়েছি কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মাপ কত, 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে বৃত্তের কোন অংশ জানতে চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা গড়াই ভালো করে দেখো তো, এটা কেন্দ্র, তাই না, তাহলে ব্যাস বরাবর মানে বৃত্তের পরিধির সঙ্গে যেটা ঠেকে আছে এটা এই বাহুটা না, তাহলে হিসাব করে যদি আমরা দেখি যে এই অ্যাঙ্গেলটা কি কোণ, 90 ডিগ্রি, তাহলে এইটা লম্ব এটা ভূমি, তার মানে এটা অতিভুজ, তাহলে এই বর্গক্ষেত্রের অতিভুজ মানে হচ্ছে এই বৃত্তের ব্যাস, তাই না, ছবি দেখে তাই মনে হচ্ছে। তাহলে আমরা কি লিখবো, আচ্ছা এ বি সি ডি, হ্যাঁ, অতএব এসি অতিভুজ জের দৈর্ঘ্য। আচ্ছা বলো তো গড় অতিভুজের দৈর্ঘ্যের সূত্র কি, হ্যাঁ প্লাস লম্ব স্কয়ার, ঠিক, রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা আমাদের এখানে ভূমি কত কঙ্কনা, ভূমি কত ছবিতে,
5 আর লম্ব 5, না 25 করবো না আমরা, 25 করে ক্যালকুলেশন বড় হবে। বলছে 10 বেরিয়ে যাবে, না ওরম ভাবে বেরোয়, প্লাস থাকলে ওইভাবে, গুণ থাকলে বেরোয়, এইভাবে করতে হবে, দেখিয়ে দিচ্ছি। সমান সমান, আচ্ছা দেব তুমি দেখো এখানে দুটো 5 স্কোয়ার আছে না, আছে না, তাহলে আমরা এখানে 2 ইন্টু 5 স্কোয়ার লিখতে পারবো, দুটো 5 স্কোয়ার পারবো, তাহলে দেখো 5 স্কোয়ার আর রুট আছে না, তাহলে 5টা বাইরে বেরিয়ে চলে আসবে, 2 বেচারা রুটের মধ্যে আটকে থাকবে, ও বেরোতে পারবে না, তাহলে আমাদের বেরোলো কত 5√2 মিটার সেন্টিমিটার কিলোমিটার সেন্টিমিটার। অ্যান্সারে ছবিগুলো কিন্তু অবশ্যই আঁকবা। আচ্ছা এখানে তাহলে আর কটা অঙ্ক থাকলো, ও ভি এর অঙ্কটা, হ্যাঁ সেটা দেখছি। ভি একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, আচ্ছা বৃত্তাকার বলয়, এই বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, আচ্ছা 5 সেমি চওড়া মানে হচ্ছে এরকম দেখতে, বৃত্তটা 5 সেমি চওড়া মানে হচ্ছে এইখান থেকে এইটুকুনি দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার। কেউ কিন্তু ভেবে নেওয়া যে বাড়িতে সেই চাটু বেলান থাকে না, ওই চাটু গোলাকার ওরকম চওড়া, ওইটা না, ভিতরে আর বাইরে দুটো বৃত্ত আছে, এই হচ্ছে কথা। গোল চুম্বক দেখেছো না, ওরকম। এবার বলছে কি বৃত্তের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর নির্ণয় করো, এই ইজি। কার তোমার ছোট পেজ নিও না, নিচে দেখো বড় পেজ আছে কিনা, আছে, ওই তো নাও। এই শোনো ভালো করে, কোশ্চেনে পরিষ্কার বলে দিয়েছে, দেখো বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া, তাহলে বলেছে কি ভেতরের বৃত্ত আর বাইরের বৃত্তের মাঝখানের দৈর্ঘ্য কত, তাহলে 5 সেমি চওড়া মানে কি দৈর্ঘ্য 5 সেমি, এটাই অ্যান্সার, বেশি মাথা ঘাটানোর প্রয়োজন নেই, অ্যান্সার এ। তুমি কেমন ছবি আঁকলে গো, তুমি না না এইটা কেমন হয় কিছু, তোমাদের স্পর্শই তো করেনি, তোমরা ছবি আঁকছো পেছনে, ঠিক আছে। এবার 20 গুলো, আরে জ্বালিও না ওকে, না না কিছু বলবে না, ছেলেগুলো সুযোগ পেয়ে সৎ ব্যবহার করে নিচ্ছে, কি কথা। কুড়ি, 20 নাম্বার কোশ্চেনের প্রথম প্রশ্ন, 21, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, আচ্ছা ব্যাস মানে আর না 2r, ব্যাসার্ধ মানে আর, ব্যাস মানে 2r, এই অঙ্কটায় ব্যাসার্ধের পরিমাণ বলে দিয়েছে, ব্যাসার্ধ কি বলে দিয়েছে, দেয়নি, তাহলে আমরা ধরে নেবো কি ব্যাসার্ধ আর, ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান আর সেন্টিমিটার। আচ্ছা এই পারমিতা বলো তো অর্ধবৃত্তের সূত্র কি, অর্ধবৃত্তের পরিধি সূত্র কি, কিছু বলেছো, 2πr পুরোটার, ওটা বৃত্তের পরিধি, πr প্লাস 2r, ঠিক আছে, তাহলে অতএব অর্ধবৃত্তের পরিধি সমান সমান πr, আদিত্য
কথা না, বাড়িতে কিছু করবে না। হ্যাঁ বলো দেব। এটা পাই আর প্লাস 2 আর সেন্টিমিটার মনে হচ্ছে না? আচ্ছা, মেয়েদের মধ্যে ঠাকুমার ঝুলি বন্ধ করতে হবে। এই যে ঠাকুমা, ওই দেখো কি গল্প তো শেষই হয় না। হয়েছে? আচ্ছা এই শোনো, আমরা পরিধি বার করলাম কত, পাই আর প্লাস 2 আর বইতে পরিধি কত বলে দিয়েছে 36। এই দুটো সমান। বলো তো এই দুজনের মধ্যে কমন কি যাবে? আর তাহলে পাই প্লাস 2 ওরে পরিতা কথা কেন তো কে? যারা বুড়ো হয় তারা এসব বলে, চুপ থাকো। আচ্ছা পায়ের মান 22/7, তাই না? 13 পয়েন্ট ওটা লিখলে কি বলতো মিলবে না, এটা অ্যাকুরেট মান না। কত দিয়ে কাটবো? আমি কি লিখলাম? ও তাহলে ভালোই হলো। অ্যান্সার 14 হচ্ছে উত্তরে। হ্যাঁ এটুকু হয়ে গেছে, তাদের এটুকু। এই যে বেচো বাইরে এত কথা কিসের? আও বলে এনসিসি। হ্যাঁ তো কলেজ গিয়েই হবা। তুমি এনসিসি যাদের হাইট ভালো আছে তারাই করো, সবাই মিলে করে কেউ। এনসিসি করা ভালো, খারাপ না। বাড়িতে পাবজি খেলার থেকে এনসিসি করা অনেক ভালো। ও ফ্রি ফায়ার খেলো? কি খেলো? তোমার বয়সই তো 15 বছর, তুমি 1-1.5 বছরে ছাড়লে কি করে? ও আমি বলে কিনেছিলাম না? ও তোমারটা কিনেছিলাম। বুঝে ফেললাম। আই তো বেশি যদি মারে তাহলে 25 বছর পরের কথাটা একবারে, 10 বছর পরের কথাটা একবারে বলে দিবা। দিদাও কৃষ্ণগড় নিচে। আচ্ছা 20-2 স্নেহা 20-2 এটা দেখো। কোন ঘড়ি, হ্যাঁ ভুলে গেলাম, কোন ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? আচ্ছা একটুখানি ভালো করে বুঝবা। দেখো এইটা হচ্ছে আমাদের টোটাল রাউন্ড ঘড়ি, যার উপরে কত লেখা থাকে গো? নিচে, ডানে, বায়ে 9, মাঝখানে 1 2 4 5
7 8 10 11 থাকে। ক্লিয়ার? ভালো রাখতে হবে। আচ্ছা একটা জিনিস ভালো করে বুঝবা, কোয়েশ্চেনে বলেছে যে ঘড়ির কাঁটা কতটা পথ ঘুরবে, প্রান্তই ঘুরবে। ভালো করে শোনো, ঘড়ির কাঁটা বলেছে যে 90 ডিগ্রি কোণ ঘুরবে, তার মানে ঘড়ির কাঁটা যদি 12 থেকে শুরু হয়, আচ্ছা আমরা জানি যে আসবো পুরো রাউন্ডটা কত ডিগ্রি, 360। আমাকে বলেছে 90 ডিগ্রি ঘুরবে, তাহলে 90 ডিগ্রি 360-কে কত দিয়ে ভাগ করলে পাওয়া যায়, কত দিয়ে ভাগ করলে মানে 36, 4 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। তার মানে আচ্ছা এই দেখো ইজি, 360-কে 90 দিয়ে ভাগ করে দাও, 0 0 কেটে গেল, 4 9 36। তার মানে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি মানে হচ্ছে পুরো গোলাকার ক্ষেত্রের কত অংশ, 4/1 ভাগ, মানে 1/4 অংশ হলো। তার মানে তাহলে 12 12 12 বন্ধু 4, তাহলে 3। তার মানে এতটা পথ ঘুরবে, 12 থেকে শুরু করলে 3-এ গিয়ে থামবে, এই হচ্ছে 90 ডিগ্রির পথ, তাই তো? মানে 12 থেকে 3 অবধি মানে 4টে ঘর। 4টে ঘর ঘুরবে, ইয়েস। আচ্ছা এরপরে কি বলেছে, মিনিটের কাঁটার দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কত দৈর্ঘ্য ঘুরবে। আচ্ছা এটা বোঝো তো, আমরা পরিষ্কার বার করে ফেললাম যে মিনিটের কাঁটা যদি পুরো 1 পাক ঘুরছে মানে কি 2 পাই পথ ঘুরছে, কিন্তু আমাকে বলেছে 90 ডিগ্রি ঘুরবে, আর 90 ডিগ্রি মানে পেলাম কি পুরো জায়গাটাকে 4 ভাগ করে 1 ভাগ পেলে, মানে 4/1 ভাগ হচ্ছে কত, 90 ডিগ্রি রাস্তা। তাহলে 2 পাই কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে নেবো। তাহলে এখানে 8 মানে কত, কাঁটার দৈর্ঘ্য, 8 মানে কাঁটার দৈর্ঘ্য, কাঁটার দৈর্ঘ্য কত বলেছে, 7 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো, এক কথায় লিখে দেবো, কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে, হ্যাঁ এখানে ধরার দরকার নেই, সব দেওয়া আছে ইনফরমেশন। তাহলে কতটা পথ অতিক্রম করবে, টোটাল রাস্তা 2 পাই, তার 4/1 ভাগ, তার মানে কি তাকে 4 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ বলো, এখানে শুধু মিনিটের কাটা বলেছে, বলছে ভাল লাগছে না, কি মুশকিল। আচ্ছা 2 দিয়ে 4 কাটলে 2, না পরের লাইনে কাটবো, 2 পাই/4, 2 পাই, আর এর মান কত, আর এর মান 7/4, 2 দিয়ে 4 কাটলে কত 2, তাহলে 22/7 × 7/2, 7 দিয়ে 7 কেটে দিলাম, তাহলে হলো কত 22/2 কাটা করলে 11। বলো, সে সে এটা সে, এটা যে হবে না, মানে 90 ডিগ্রি ঘুরতে যে সময় লাগবে, যে পথ অতিক্রম করবে। আমি সে না সেই, আচ্ছা কাঁটাটি লেখো, হয়েছে, কাঁটাটি পথ অতিক্রম করবে, না ভাষার গন্ডগোল ঠিক করে দিলাম। আচ্ছা উত্তরে কত আছে গো, 11, একটা একবারই দিলাম, হ্যাঁ তাহলে উপরে 11, তাহলে 11 সেন্টিমিটার। আচ্ছা পাইলের এখানকার কি সূত্র কিছু মুখস্থ আছে, পাইলের এই সূত্রগুলো কি মুখস্থ আছে কিনা জিজ্ঞাসা করলে, তুমি জিজ্ঞাসা করলে কি বলবো? হুম, না। পায়ের না, পাই এর। আচ্ছা এর পরেরটা, বাবারে কঙ্গনাটা, ওরে বাবারে, আরের জায়গায় 7, ওই যে ব্যাসার্ধ, ওটা তো হিসাব মতো ব্যাসার্ধ হবে। ও জল আনতে গেল, ওর সঙ্গে 4টে বোতল দিয়ে দিল, গদি অন্য জায়গায় রেখে দিয়েছি বাড়ি থেকে। বেশ, আজকে একটা কাজ করতে পারো, তাহলে আদিত্য বেঁচে যাবে।
গড়াই আদিত্যের সঙ্গে ওর বাড়ি চলে যাও, দিয়ে বলবো যে আজকে একটু গ্রুপ স্টাডি হবে, একটু পড়াশোনা করতাম, অঙ্ক কটা পাচ্ছিলাম না, আদিত্যটা বুঝিয়ে দেবে। ও মা খুশি, কোনো কথা নেই। তাহলে গলার সামনে আমার গলা কাটবে। আরে না যা তোর মা তো রেডি ঝাটা দিও ওই দোকান থেকে ওই খাঁটি কাটা চেটা আছে ডাসা দাসিয়ে বলে মদনের কাছে নিয়ে তো মদনের ওরা পরেরটা করো হই বুঝে ফেললাম। আলু চিপস এটা আলু চিপস পটেটো চিপস এলু পটেটো বেশি বকবি নাকি আসলে লিখতে দিয়েছিল তো তিনেরটা বাবার সময় চলে এসেছে। পাঁচ করা চিন্তা করছে আমার 23 কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। ছবি আঁকি, এই যে এটা হচ্ছে একটা বৃত্ত আঁকলাম, ভালো করে দেখো, তাহলে এই বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত আঁকলাম। ওহো আমার ছবিটা একটা এটা বর্গক্ষেত্র। কোশ্চেনে বলেছি কি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আছে একটা, আর এর ভেতরে একটা পরিবৃত্ত আছে, আর এইটুকুনি দিয়েছে। এবার থাক থাক কিছু করবে না, থাক মেরে দাও মেরে দাও মেরে দাও, এই তো খুব ভালো, ফু দিয়ে বাইরে ফেলে দাও। বাহ খুব ভালো। এই ভালো করে শোনো, এই যে কোশ্চেনে একটা কথা বলেছে, একটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত একটা পরিবৃত্ত। পায়েল, অন্তর্বৃত্ত মানে ভেতরে না বাইরে? ভেতরে। আর পরিবৃত্ত মানে বাইরে, ঠিক আছে। না আয়না দিয়ে ভালো দেখা যায় পরিষ্কার করে, পরিতাকে দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে, সামনের লাইনটা দেখা যায় পুরোটা। আচ্ছা এবার বলো, আচ্ছা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্ত ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা একটা কথা বলো তো, ভালো করে দেখো, বর্গক্ষেত্রের যদি একটা বাহুর দৈর্ঘ্য x হয়, তাহলে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে? xই হবে, ফার্স্ট। সেকেন্ড, যদি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য x হয়, তাহলে অন্তর্বৃত্তের ব্যাস কত হবে? x, তাহলে ব্যাসার্ধ কত হবে? হয়ে গেল। তাহলে প্রথমে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কত? x/2। পরেরটা, এবার এটা ভেতরটা মুছে দিলাম। হ্যাঁ এবার আছে বহির্বৃত্তের ব্যাপারে। দেখো বহির্বৃত্তের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা জানি কি কর্ণ হয়, বহির্বৃত্তের ক্ষেত্রে কি হয়? কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের এই বাহুটা, এই বাহুটা, এটা অতিভুজ সমান সূত্র ইয়েস √, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ছবিটা প্রথমে বর্গক্ষেত্র আঁকবা, তার ভেতরে একটা বৃত্ত আঁকবা, তার বাইরে একটা বৃত্ত আঁকবা। প্রথম ক্ষেত্রে যেটা অন্তর্বৃত্তের ব্যাস সেটা হচ্ছে এইটা, বহির্বৃত্তের ব্যাস সেটা হচ্ছে এইটা। তুমি নাম্বার দিতে পারো a b c d e f, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে ef আর এটা হচ্ছে bd, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এইটুকুনি, আবার কি লিখবো না? ও এ না না দাও দাও দাও, তোমরা ছবিটা লিখবে, এটা লিখো না, এটা তোমাদের এটা 2 মার্কের অঙ্ক, আমি 1 মার্কের মতো করে দিচ্ছি। তো লিখতে হবে ধরি, ধরি বর্গক্ষেত্রটির, এই আদিত্য খুব কথা বলে ফেলছো। ধরি ABCD, এই কথা না আদিত্য,
আমি করছিলাম মানে আমি মেল করব তারা দেখতে দিয়ে আমি বললে দেখতে পাবি এই ছেলে দিন না এত বকে না। এটা সি ও বুঝছে, অতএব বর্গক্ষেত্রের অন্তবৃত্তের ব্যাস সমান এক্স একক একক। অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ আচ্ছা ব্যাস থেকে ব্যাসার্ধ কি করে বার করব? 2 দিয়ে ভাগ করলে ঠিক x/2 একক। আচ্ছা এবং বর্গক্ষেত্রের বহির্বৃত্তের ব্যাস। আচ্ছা দেব, আমি ভাবছি যে তোমাকে পরের দিন বাইরে বসাবো, বুঝলে, ওই কোনাটায়, বেসিনের কোনাটায়। এত বকছো কেন ওখানে বিড়বিড় করে? হ্যাঁ তুমি এত বকছো, চলো ওখানে যাও, ওখানে যাও। কি ওটা লজ্জা শরম বলে কিছু নেই। ছি, বাড়িতে খাতা দেখাতে ভয় পায়, লজ্জা শরম না থাকে ভালো। বাড়িতে তো খাতা দেখাবা। কে ছোট? তুমি? বাবা এরা ছোট, তোমাদের ছোট বলা হয়েছে। অনেকে বলে না চৌবাচ্চা, বাচ্চা না চৌবাচ্চা, তোমরা যে বড় বড় চৌবাচ্চা পুকুরের সাইজে। বাহ, ও একটা ভালো উদাহরণ দিচ্ছে। চৌবাচ্চা মানে কুয়ো। গরুর নাদা দেখেছো? গরু খায়, ওটাই হচ্ছে চৌবাচ্চা। ওটাও এক ধরনের চৌবাচ্চা। হ্যাঁ এটা ছোট। না ও দাদা, চৌবাচ্চা তোমরা দেখেছো স্কুলে ওই বিএসএফ তে স্নান করার জন্য জায়গা বানিয়েছিল না? হ্যাঁ ওইটা ঠিক। আচ্ছা অতএব অন্তর্বৃত্ত ও বহির্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ x/2 কে বহির্বৃত্তের, ও মানে তুমি বিচারের কথা বলছো? দাও x√2/2 একক। দেখো নিচে 2 কেটে যাবে, উপরে x কেটে যাবে, তাহলে 1:√2। হ্যাঁ পড়াতে তো হবে। আচ্ছা সঙ্গে একটা এক্সট্রা ডেটও আজকে দিতে হবে। ও দুটোর সময় পড়া থাকে, বুঝতে পারছো তো ট্যালেন্ট কোথায়? হ্যাঁ অন্তর্বৃত্ত অন্তর্বর্তী। আজকে ছুটির পরে তোমাদের একটা ডেট ফিক্স করা হবে, কারণ তোমাদের একটা ডেট ছাড়া মানে করা যাবে না, তোমাদের 2-1টা এক্সট্রা ক্লাস দিতে হবে এর মধ্যে, নালে বিজ্ঞানের সিলেবাস নিয়ে টান পড়াপড়ি হবে। কি হয়েছে? কে বুধবারের পরে বৃহস্পতিবারে পড়া থাকে, দেখছি ছুটির সময় বার করবো।
আচ্ছা আইভি এর অঙ্কটা কি বলেছে? একটি বৃত্তের না একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? তাহলে লিখি। হ্যাঁ হ্যাঁ আইভি এর অঙ্কটা আমরা কি আচ্ছা আইভি এর উত্তর বোধহয় 11 আছে বোধহয়। এই 11 আছে না? ওই 90 ডিগ্রি মানে তো 15 মিনিট, সেম অঙ্ক হবে। হ্যাঁ লিখবো যে 15 মিনিটে মিনিটের কাঁটা পথ অতিক্রম করে কি মানে এই 12 থেকে 3 পর্যন্ত এইটুকুনি, আর কিছু না। আচ্ছা 15 মিনিটে মিনিটের কাঁটা পথ অতিক্রম করে সম্পূর্ণ পরিধির, তার পরিধি ছিল 60 মিনিট, তার থেকে 15 মিনিটে কত উল্টো হয়ে গেল। সম্পূর্ণ পরিধি 60 মিনিটে গড়ায় কত না 1/4 অংশ। হ্যাঁ বহুত। আচ্ছা এখন ঘড়ির মিনিটের, আরে ওকে এত জ্বালাচ্ছ কোনো সবাই? হ্যাঁ নিজেরা তো হয় ঘটনা, তাই এরকম জ্বালানোর কি আছে? এখন ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্য সমান ভাইনি না, কি দুঃখের বিষয়। ছি। অতএব 15 মিনিটে কাঁটাটি দ্বারা মিনিট কোনটা গো? মিনিটে ও ওটা ওটা কি বলতো, মিনিটে মিনিটের কাঁটাটি, বুঝতে পেরেছো? আচ্ছা অতএব 15 মিনিটে কাঁটাটি দ্বারা অতিক্রান্ত পথ, না না কাঁটাটা তো বৃত্তাকার পথে ঘোরে, যে তুই চৌকো করেই বানাও। তাহলে 2 পাই আর বাই 4, আচ্ছা পাই আর দেওয়া যাবে না, 2 পাই আর এর জায়গায় হবে 7/4, দেখতে পাচ্ছ না? আচ্ছা 2 দিয়ে 4 কাটলে 2, মাইনাস না এটা ডট, 7 কেটে গেল, তাহলে 22/2, 22/2 মানে আবার হচ্ছে 11 সেমি। উত্তরে কত আছে? বাহ লাস্টেরটা। হ্যাঁ এটাই, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আজকে। এরপরে এইটা করলে আমাদের পরিমিতি শেষ, পরিমিতি তো না পাটিগণিত শেষ, পাটিগণিত পরিমিতি। এরপরে ওই রাশিবিজ্ঞানে আসবো। রাশিবিজ্ঞানে দেখো গ্রাফ সবাই পারবা, কে রাশিবিজ্ঞান তো সেকেন্ডেই আছে। তোমাদের পরীক্ষা এবার হবে হচ্ছে 16 পর্যন্ত, না সে তো এগুলো শেষ। তোমাদের ওই যে 11 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান আছে, রাশিবিজ্ঞান করাবে এবার। রাশিবিজ্ঞানটা দুটো স্টেপে হবে, রাশিবিজ্ঞানের জন্য বড় গ্রাফ খাতা লাগবে।
এখানে যে বলবো এখানে পূজা করা হয়েছে আমার বুঝি আমার বড় ভাই এতে কি আদমি না পারে ডাইরেক্ট আমরা নিলে ঘরে তো ফ্যানে লাগি এরা কিছু না হলে মরে যাবো, আর এই মন ভালো থাকলে বিয়ে করব, কি অশান্তি। যখন ভালো আছে হ্যাঁ চলো বিয়েটা করেই ফেলি, ভালো নেই মরে যাবো, কি অশান্তি লে, কি হয়েছে সব। আদিত্য জীবনে দুটো জিনিসই আছে শুধু, বাবা মা তো একটু বলবেই তাই না, নাহলে বাবা মা কি করে হলো। বিয়ের কোশ্চেনটা, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। ভালো করে শুনবা, কোশ্চেনে বলেছে একটা বর্গক্ষেত্র আছে আর একটা বৃত্ত আছে, বলেছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাস এটা, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে এখান থেকে এতটা, এরা সমান, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে আমরা ধরে নেব কি, এই বৃত্তের কি বল, ভালো করে শোনো, কোশ্চেনে বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যদি আমি এক্স ধরি, তাহলে বৃত্তের ব্যাসকে আমরা কি ধরবো, এক্স, দুটোই সমান বলেছে। আচ্ছা যদি বৃত্তের ব্যাস এক্স হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, এক্স বাই টু, তাহলে এক্স বাই টু এর সাপেক্ষে পরিধি বার করবো আর এর সাপেক্ষে পরিসীমা বার করবো, তাই না। লিখে ফেলি, লিখবো যে ধরি, এই কথা না, ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এক্স একক, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4x একক, অতএব লাস্ট অঙ্কই তো শেষ আজকে। আচ্ছা অতএব বৃত্তের ব্যাস x একক, অতএব ব্যাসার্ধ x বাই 2 একক, অতএব বৃত্তের পরিধি সমান সমান, এই বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর মানে x বাই 2 একক, 2 ইন্টু 22/7 ইন্টু এক্স বাই 2, আচ্ছা 2 2 কেটে গেল, 7 দিয়ে কাটার কেউ নেই, তাহলে 22x/7 একক। যাও কালিটা ভরে নেবে, কি হলো স্নেহা ঢুকছো না, হ্যাঁ তুই বুঝতে পারছো আমি বাড়ি গেলে কি হবে, সামনে মারবো, ওরা হয় কখনো না, পাগল হয়েছে আমার, আমি বাড়িতে ভালো আছি সকাল শুনেছো, হ্যাঁ তুমি হয়েছে একরকম, মন ভালো থাকলেই চলো, আর ভালো নেই চলো মরে যাবো, না না আমার কোনো দরকার নেই আমার। আচ্ছা কোশ্চেনে কার কার অনুপাত তৈরি করতে বলেছে, তাদের পরিসীমার অনুপাত, তাহলে ফার্স্টে বৃত্তের তারপরে বর্গক্ষেত্র, কি লিখবো, অতএব বৃত্ত বর্গক্ষেত্রের আচ্ছা আগেকার লোকে খেত কিন্তু, হ্যাঁ এই যে ভালো কথা, গোমূত্র বিক্রি হয়, হ্যাঁ হ্যাঁ বিয়ের দিন গোমূত্র খাওয়া, কাকে খাওয়ায়,
টাটকা মানে গরম গরম না ঠান্ডা হয়ে গেলে গিফট পাঠাবা গোমূত্র? হ্যাঁ আমি শুনেছি। আমি এই সকালে আগে নাকি না গরু মানে মূত্র দিত, গোমূত্র ওর তলায় গিয়ে লোকে স্নান করে ফেলতো। আমি জানি না এমন ছিল। আচ্ছা আদিত্য বলো, বৃত্তের পরিধি কত আছে? 22x/7 আর বর্গক্ষেত্রের 4x। তাহলে 22x/7 ভাগ 4x, 22x/7 ইন্টু 1/4x, x x কেটে গেল, তাহলে 2 দিয়ে 11, 2 দিয়ে তাহলে 11/14। এই উত্তরে কত গো? ঠিক আছে, এবারে হস্যদের উত্তরটা আনন্দের সঙ্গে লিখে নাও, সঙ্গে বাড়ি কাজটাও। ক্লাস 9 ম্যাথ HW। কাকে মারবা? তোমরা এত কিছু ভাবছো, এতক্ষণে ওর মা রেগে রেগে ফুচে ফুচে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ তুমি জানো ও সবারই সেম মোটামুটি না? দেবই চালু নাকি? এক্সিলেন্ট। না না নিয়ে যাও, না না গড়াই দিয়ে আসবে বাড়িতে নাকি? গড়াই বাঁধিয়ে দিয়ে আসবে সুন্দর করে। আদিত্য স্কেল সঙ্গে একটা লম্বুর লাঠি দিয়ে দেবে, বলে এর পাশে পড়েছিল দিয়ে দিলাম। আছে হেভি লাগে। আচ্ছা অঙ্ক হয়ে গেল, এবার আমাকে বলো যে কথা না, চুপ চুপ হয়ে গেছে। বিজ্ঞানে দুটো জিনিস আছে, বিজ্ঞানে কোন কোন কোশ্চেন পারোনি সেগুলো আগে বলো, সেটার আগে একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিক, একা সাহস করে পরীক্ষা দিয়েছে, দেবো শিওর। চুরি সময় হ্যাঁ মনে করাবা। হ্যাঁ বলো। 37। হ্যাঁ দেখে নেবো, দাঁড়া ও আগে বলে নি। ছেলেদের মধ্যে তো একজনই বলে 56, 57, 56 পর্যন্ত। 37। হ্যাঁ চল্লিশ, এটা দেখে দেবো, দাও দিন। উত্তর তো বইতে আছে। তারপরে আমার আলমারি 3 নম্বর ডোরে যাবি সই পেয়ে যাবি। পেজ নাম্বার তো কোশ্চেনে লেখা আছে, দেখো। ভৌত বিজ্ঞান দ্রবণ, ভৌত বিজ্ঞান, তুমি জীবন বিজ্ঞান বলেছো, বলছে 90। ওটা 90।
কোশ্চেন নাম্বার কত? 33। হ্যাঁ ওখান থেকে। আচ্ছা আর কোনো প্রশ্ন নেই তো? ঠিক আছে। হ্যাঁ 48, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই উত্তরগুলো বলে দিই, যার যেটা পারো নি। 37 নাম্বার কোশ্চেন, 39। কাল কি এই কদিন কাল থেকে চাপ তো তাহলে আমি মনে 37 নাম্বার প্রশ্ন, 91 পেজ। পুরোনো বই বলো। পুরোনো বইয়ে তো আমি জানি না। পুরোনো এই গ্রাফ আছে, দেখেন গ্রাফ আছে না, গ্রাফ। ও এই দীপ, ওই আগের বছরের ছায়া প্রশ্ন বইটা দাও তো, দোতলার মাঝের খোপ থেকে। আরে যত লেট হবে তত আমরা সাহায্য পরে খেতে পারবি রে। 3 দিনেই হবে, চিন্তা করো। তো সাহায্য খাবো না। দরকার না হলে তুমি জলটা করতে পারো। তুমি সাহায্য খাবো না। আচ্ছা পুরোনো বইতেও বোধহয়, হ্যাঁ পুরোনো বইতে 90 পেজে আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি শোনো, 37 নম্বর প্রশ্নটা একবার পড়ো। এমন একটি পদার্থের নাম লেখো যেটি প্রাথমিকভাবে উষ্ণতা বৃদ্ধিতে একটি নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত তার দাব্যতা বৃদ্ধি পায়, কিন্তু নির্দিষ্ট উষ্ণতার বেশি উষ্ণতা তাদের দাব্যতা হ্রাস পায়। উত্তর হচ্ছে কি গ্লোবাল সল্ট। গ্লোবাল সল্ট বইয়ে, ওই নতুন যাদের বই, তাই দেখো 3 নাম্বার পয়েন্ট পেয়েছো, গয়লয় বয়াকার ল, গ্লোবাল সল্ট। এই তুমি কোশ্চেন পেয়েছো, কি কি কোশ্চেন আছে না আছে নিয়ে যাও তাহলে ঠিকঠাক করে। গ্লোবাল সল্ট, এখানে সংকেতটা লিখতে হবে। গ্লোবাল, গ্লোবালের সংকেত হচ্ছে Na2SO4 ইন্টু জল 10H2O। কত বড় আছে এটাই? এটুকুনি, এক কথায় উত্তর হয়েছে। তাহলে 37 হয়ে গেল। 39, তরলের দ্রাব্যতার উপর উষ্ণতার বৃদ্ধিতে কিরূপ প্রভাব পড়ে, তো বইতে সুন্দর লেখা আছে। 37-এরটা এই যে পেজ নাম্বার 90, না পেজ, আচ্ছা 91 পেজ, আমি নতুন বইটা বলিনি, পুরনো বই বলছি। 91 পেজে হয়তো নীলকালিতে লেখা আছে যে 4-21-2 তরলের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব আছে না, ওটাই তো লিখবো আবার কি। প্রথমে কি উষ্ণতা বৃদ্ধিতে কিরূপ লেখা তো আছে, উষ্ণতার প্রভাব, উষ্ণতা বাড়ালে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে ও উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়ে, এইটুকুনি। এবার উদাহরণ দিয়ে দিই যে সাধারণ উষ্ণতায় জলের মধ্যে কিছু পরিমাণ CO2 O2, এখানে তো শুধু বৃদ্ধিটা রূপ বলেছে, তাহলে তো শুধু বাড়ালে ওটাই হবে। হ্যাঁ তাহলে বাড়ালে গ্যাসের দ্রাব্যতা কমে যায়, এইটুকুনি লিখবে, এক লাইনে উত্তর। খাতায় তোমরা পারলে লিখে নিতে পারো, গ্যাসের দ্রাব্যতা কমে যায়। 39, না না না, এখানে ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে সাধারণ উষ্ণতায় কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন দ্রবীভূত থাকে। তোমাদের বলেছিলাম ওই পুকুরের জলের মধ্যে মাছ থাকে, জল থেকে মাছ অক্সিজেন নেয়, আবার জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। ভালো করে দেখবা, মাছ অ্যাকোয়ারিয়াম আছে কার কার বাড়িতে, অ্যাকোয়ারিয়াম তোমার বাড়িতে আছে। মাছ যখন শ্বাস প্রশ্বাস নেয় দেখবে যে মাছের মুখ দেখি জল বেরিয়ে যায়, মানে ওই বুলবুলি বেরোয়, বেরোয় তো, ওটা কিসের বুদবুদ, কার্বন ডাই অক্সাইডের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরপরে আসো যে আমাদের জেনে মারতে চান। এই 39 কি বোঝা গেল, 39 বোঝা গেছে তো। আচ্ছা 41-এরটা সোডা ওয়াটার বা লেমনেড। আচ্ছা সোডা ওয়াটারের মধ্যে কিন্তু সোডা থাকে না, হ্যাঁ সোডা ওয়াটার মধ্যে কি থাকে, CO2 কার্বন ডাই অক্সাইড থাকে। ও দাদা এটা কি এক মার্কের জন্য? এক মার্কে তাহলে যেটা 40 এর কোথায় আছে? না, একটু কথা 39-এর না কোনটা, আরে চাপের সোডা ওয়াটার, দাঁড়াও। সোডা ওয়াটার বা লেমনেড কিভাবে প্রস্তুত করা হয়, চাপের প্রভাবে হেনরির সূত্রের পরে আছে। হ্যাঁ ওখানে দেখো উদাহরণসহ লেখা আছে না, CO2 আদিত্য চুপ। আমি 41-এর উত্তরটা নতুন বইয়ে বলছি, দেখো তোমাদের বইতে লেখা আছে না 4-21-2 তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব আছে। এইটার দেখো লাস্টে লেখা আছে না চাপের প্রভাব, তোমার পুরনো বই, চাপের প্রভাবে দেখো উদাহরণ লেখা আছে।
পুরোনো বইতেও তাই। এই যে পুরোনো বই, ওই প্রস্তুত করা হয় পুরোনো বই এই যে এই জায়গাটায় চাপের প্রভাব। দাদা এক লাইন। এক লাইন কি করে হবে? CO2 কে উচ্চ চাপে জলে দ্রবীভূত করে, হ্যাঁ এইটুকুনি, সে এক লাইন। হ্যাঁ আমাদের বই যেটা আছে সেটা বলবো। তোমাদের বইতে সেম লেখা আছে, চাপ প্রয়োগ করে অতিরিক্ত পরিমাণে CO2 কে উচ্চ চাপে করে সোজা করে প্রস্তুত করে, একদম এইটুকুনি এইটুকুনি। 43 এর উদাহরণ। আসবো দাদা 43 44 45 47 এর উদাহরণ গুলো বলে দেবো। উদাহরণ আছে। আচ্ছা আপাতত 41-এর উত্তর পাওয়া গেছে সবার, হয়েছে। আচ্ছা 41 পরে 43 43, সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? উদাহরণ দাও। পুরনো বই বলে দিবা। কাকে বলে তো এখানে বলা আছে। এই 45 এর উদাহরণ নাও। এটা আমাদের পুরনো বই আছে পুরো বই বলছি তোরা বড় লোক, কি কথা। একটা বই হবে নিয়ে একটু বই আচ্ছা বলেছে কি সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? এ দেখো শোনো, তোমরা খাতায় পারলে লিখে নাও। এরম উদাহরণ এভাবে হয় না। দেখো সম্পৃক্ত মানে আমি কি বলেছিলাম, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ তরলের মধ্যে, এবার উদাহরণ হিসেবে আমরা কি লিখব, জলের মধ্যে যে পরিমাণ সর্বোচ্চ যে পরিমাণ NaCl দ্রবীভূত হয় এটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত দ্রবণের উদাহরণ। মানে যার মধ্যে যদি আর একটুখানি NaCl মিশে যায় তাহলে সেই NaCl টুকুনি আর দ্রবীভূত হবে না। সম্পৃক্ত মানে সর্বোচ্চ যতটা হতে পারতো সেটা। তাহলে বলো কি লিখে নাও। হ্যাঁ 43-এর উদাহরণ বলছি, 43 এর উদাহরণ তোমরা পারলে লিখে নাও। হয়েছে, লেখো যে বাইরে যারা গল্প করছে, ওরে বাপরে হাত পা ছড়িয়ে একদম সোনার চাঁদের মতো বসে আছে। বলো 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 লেখো লেখো যে নুন, উদাহরণ, হ্যাঁ শুধু উদাহরণ বলছি, নুন ও জলের এমন দ্রবণ, নুন ও জলের এমন দ্রবণ, হ্যাঁ হয়েছে, যার মধ্যে ওই উষ্ণতায় ওই উষ্ণতা বলতে যে উষ্ণতার মধ্যে, মানে যে উষ্ণতায় দ্রবণটা আছে এই পরিস্থিতি, ওই যার মধ্যে ওই উষ্ণতায় আর নুন, ব্র্যাকেটে লিখবা দ্রাবো, ওই উষ্ণতা থেকে বলো ওই কঙ্কনা বলো তো, ওই উষ্ণতায় আর নুন তারপর দ্রাবো। হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে লিখবা দ্রাবো, দয়রা ফলাকার ব, হচ্ছে ব্র্যাকেট বন্ধ, মেশানো যায় না, অর্থাৎ কমা দিলে অর্থাৎ থিতিয়ে পড়ে, থিতিয়ে পড়ে। বোঝা গেল? ঘরের উষ্ণতায় জলের মধ্যে 4 চামচ নুন গোলার পরে 5 নম্বর চামচ আর গুলতে পারে না, তাহলে 4 চামচ গোলার পরে কি ওর মধ্যে আর নুন মিশছে না, ওই দ্রবণকে আমরা কি বলবো? সম্পৃক্ত দ্রবণ। বেশি জটিল কিছু না এগুলো। আচ্ছা এরপরে কি আছে? দ্বিতীয় পদে একে তৃতীয় পরে, হ্যাঁ এটাই হচ্ছে সম্পৃক্ত দ্রবণের উদাহরণ। দাদা 44 এরটা উদাহরণ হ্যাঁ 44 অসম্পৃক্ত দ্রবণ, সেম লেখা হবে, লেখো অসম্পৃক্ত দ্রবণ, সেম এটা কিছুই পড়ে না। হ্যাঁ তৃতীয় পরে তৃতীয় পরে, তৃতীয় পরে ও না তৃতীয় পরে না, জলে গুলে যায়, না ওরম না, সহজে লেখো, লেখো যে যে দ্রবণের মধ্যে দ্রাবো, লেখো 44 নম্বর কোশ্চেনের উদাহরণ বলছি, যে দ্রবণের মধ্যে দ্রাবো নতুন করে মেশানো সম্ভব, হয়েছে? উষ্ণতাটা মিস চলে গেল না। আচ্ছা এখানে ওই প্রথমে যেটা শুরু করে যে, যে একদম ফার্স্টে লিখে নাও নির্দিষ্ট উষ্ণতায়, একদম ফার্স্টে লিখেছে না যে দ্রবণের, তাই না, ওই যে এর আগে লিখে নাও নির্দিষ্ট উষ্ণতায়, গড়াই লিখছো না কেন? ও বাহ, ভালো, বেশ ভালো লোক পেয়েছো একটা। আচ্ছা তাহলে আমি প্রথম থেকে বলছি কি আছে,
নির্দিষ্ট উষ্ণতায় যে দ্রবণের মধ্যে দ্রাব নতুন করে মেশানো সম্ভব বলেছি না যায় সম্ভব, সেই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে। অসম্পৃক্ত দ্রবণ বলে। উদাহরণ না এটা উদাহরণ নিত, উদাহরণটা তো বলেই তো হবে নাকি, হয়েছে? ও আমি তো ভুল বলে ফেললাম, আমাকে তো উদাহরণ চেয়েছে না, আমি কাকে বলে বললাম, তাই না? আচ্ছা উদাহরণ লেখো। এটা কি বললে তাহলে? আমাকে দাও, কেটে করে ঠিক করে দাও। হ্যাঁ এটা তো কাকে বলে বলে ফেললাম। উদাহরণ, আছে উদাহরণটা লেখো, লেখো যে ঘরের উষ্ণতায়, এক্সট্রা পেজ নষ্ট করা যায়। লেখো ঘরের উষ্ণতায় নির্দিষ্ট মাত্রার নুন জলের মধ্যে নতুন করে নুন মেশানো যায় এমন দ্রবণ হলো অসম্পৃক্ত দ্রবণ। এমন দ্রবণ হলো অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, ঠিক আছে। লাস্টেটা কি আছে? অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা অতিপৃক্ত তো বইতে লেখে, এটা বইতে আছে, অতিপৃক্তটা বইতে আছে। যেমন কি বলতে হবে? সোডিয়াম থায়োসালফেট এর দ্রবণ কি বলতে হবে? সোডিয়াম থায়োসালফেট। আর সোডিয়াম হ্যাঁ সঙ্গে দিতে হবে সিটুয়েশন আচ্ছা আচ্ছা এখানে তোমরা এটা লিখতে পারো যে, লেখো যে এই লেখো 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 কত কি আমরাও লিখবো সবাই লেখো। ওটা তো দ্রব্যের নাম, ওটা তো উদাহরণ না, ওটা তো দ্রব্যের নাম, কোন দ্রব্য এরকম ঘটে, তাই না? লেখো যে নির্দিষ্ট উষ্ণতায়, হ্যাঁ 45-এর উদাহরণ বলছি, অতিপৃক্ত। লেখো যে নির্দিষ্ট উষ্ণতায় এটা ঠিক হইছে, দাদা ভাই দেখতে নির্দিষ্ট উষ্ণতায় সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম লিখেছো, তারপর লেখো থায়োসালফেট একসঙ্গে, থয়াকার অন্তঃস্থয়কার দন্তেশ্বয়কার ল ফয়কার ট, লিখেছো? নির্দিষ্ট উষ্ণতায় সোডিয়াম থায়োসালফেট তার দ্রাব্যতার থেকে অতিরিক্ত পরিমাণে দ্রবীভূত হতে পারে, হয়েছে? এরূপ দ্রবণকে, আচ্ছা এইরূপ দ্রবণ হলো কেনা, এরূপ দ্রবণ হলো অতিপৃক্ত দ্রবণের উদাহরণ। হ্যাঁ দ্রবণ হলো অতিপৃক্ত দ্রবণের উদাহরণ। এবার গুছিয়ে লিখতে অপশন নেই। 46 কাকে বলে? 46 আছে তো, 46 কার আছে? 46 মানে পেয়েছো 46, তাহলে 47-এ আসি। কেলাসন কাকে বলে? কেলাসনের উদাহরণ তো আগের দিন বললাম যে এতবার করে গুড় বলে মাথা খারাপ করে দিলাম। লেখো 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 যে ফটকিরি দিয়ে লিখি না, দাঁড়াও লেখো যে সম্পৃক্ত, লেখো সম্পৃক্ত
কেলাসের উদাহরণ বলছি, লেখো সম্পৃক্ত কপার সালফেট, মানে তুতের কথা হচ্ছে, সম্পৃক্ত কপার সালফেটের জলীয় দ্রবণে কি হয়েছে? সে তো বেড়ে যাচ্ছে, কি করে যাবে। আচ্ছা পরে বলছি। সম্পৃক্ত কি লিখলাম? জলীয় দ্রবণে এক টুকরো কপার সালফেটের কেলাস এর টুকরো, কপার সালফেটের কেলাস এর টুকরো ফেললে এর টুকরো ফেললে, এ তুমি লিখছো না? বাইরের জন্য কি সুন্দর বসে আছে, তুমি লিখছো? মা বলছে ভাল লাগছে না দাদা। তো ভাল লাগছে কি? কি ভাল লাগছে? কি ভাল লাগবে এখন? আদিত্য সে একই জায়গায় চলে গেল। তা কি লিখলে? ফেললে দেখা যায়, দেখা যায়, দেখা যায় কেলাসের টুকরোকে, কেলাসের টুকরোর, কেলাসের টুকরোর চারিপাশে নতুন, কেলাসের টুকরোর চারিপাশে নতুন কপার সালফেটের কেলাস, আচ্ছা কপার সালফেটের দানা, কপার সালফেটের দানা কেলাস, কপার সালফেটের দানা কেলাস জমতে শুরু করেছে। বাহ, শুরু করেছে, দ্রবণ চলছে, এইটুকুনি। এর উদাহরণ আবার কি? প্রথম থেকে বললাম যে কপার সালফেটের সম্পৃক্ত জলীয় দ্রবণের মধ্যে যদি এক টুকরো কপার সালফেটের টুকরো, কেলাসের টুকরো ফেলা যায়, তাহলে দেখা যাবে যে কেলাসের টুকরো চারিপাশে কপার সালফেটের নতুন দানা কেলাস জমতে শুরু করেছে। এটাই কেলাসন। আচ্ছা কেলাসে হয়ে, কেলাসের উদাহরণ হয়ে গেল। এবার চলে আসি যে 48 কেলাস জল কাকে বলে, এটা পারোনি? হ্যাঁ জেরক্স দেবো কেন? হ্যাঁ ওখানে আছে, আয় তো পাওনি। 49, আচ্ছা রিয়া পেয়েছো? ওকে দেখি তো, দাঁড়াও। কেলাস জল 93। বলছি দাঁড়াও। দেখো কোশ্চেনের নিচে উত্তর লেখাটা কোনো বড় বিষয় না, বিষয়টা যে তোমরা যখন উত্তরগুলো খুঁজবা না তাতেই অর্ধেক পড়া হয়ে যাবে। তুমি শুধু ভাবছো যে এইসবের কোনো ভ্যালু নেই, ওই খুঁজাখুঁজি, এই ফালতু কথা। হ্যাঁ আসবে না, কে বলেছে তোমাকে? সবই যদি পরীক্ষায় আছে তাহলে পড়ে লাভ কি? দাঁড়াও দেখে দিচ্ছি। হ্যাঁ কেলাস জল পুরোটা লিখতে হবে। এই যে পুরোনো বইয়ের কথাটা বলিনি আগে, পুরোনো বইতে, এই সরি নতুন বইতে আসবো, আসবো নতুন বইতে আসছি, শোনো প্রথম থেকে লিখতে হবে একদম একদম। জলীয় দ্রবণে কেলাসিত করলে, এই কথা না, অনেক যৌগ কিছু পরিমাণ জল সহ কেলাস গঠন করে। এরূপ এরূপ কেলাসে যৌগের প্রতিটি অণুর সঙ্গে নির্দিষ্ট সংখ্যক জলের অণু যুক্ত থাকে। এই জল কেলাসে লেগে থাকে, একে অনার্দ্র করে। এটা কি? হ্যাঁ এটাকে বলছে কেলাস জল। আচ্ছা এই উদাহরণ দিয়েছে কি তুতে, উদাহরণটা লিখতে হবে সঙ্গে, ঠিক আছে? অনাদ্র করে না, না না আর্দ্র করে না, লেগে থাকে ও, বা ওকে আর্দ্র করে না। মানে কি বলতো, দেখো তুতে, তুতে আমি তোমাদের দেখেছিলাম গুঁড়ো গুঁড়ো, তোমরা তো দেখেছিলে। ও আচ্ছা,
হাতে নিয়ে খেয়ে নিচ্ছিলে। এই যে হ্যাঁ আমি জানো যে এটা আশা করি না। হাতে নিয়ে আমি মুখের কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ও বাবা, ও এবার মাপযোগ করে করতে হবে, খুব ঝামেলা। আচ্ছা এই শোনো, ওসব বাদ দাও, ইয়ে কথা আছি, এই চুল কাটা দোকানে ফটকিরি তো দেখেছো সবাই? এ বলে দেখিনি, সবাই বলবে না। আসলে ফটকিরি চিনির মতো দানার মতো হয়। হ্যাঁ কিন্তু দেখবে যে ফুটকিরি এমনি যদি ফিটকিরি গায়ে হাত দাও দেখবে চকচক করছে, কিন্তু হাত দিলে কিন্তু জল টল গায়ে লাগবে না, বুঝতে পেরেছো? মানে কি ওটা কিন্তু ভেজা না, কেলাসের মধ্যে সামান্য পরিমাণ জলের কণা থাকে, যেমন চিনির মধ্যেও থাকে, কিন্তু চিনি কি ভেজে ভেজে লাগে? লাগে না, ওগুলোকে কি বলছে? কেলাস জল। হলো? হ্যাঁ ওটা লাগিয়ে না, ওটা তৈরি হওয়ার সময় ওরকম থাকে, বলছে লাগিয়ে কি হয়, কি কথা? দাড়িতে লাগায় না, আসলে কেটে গেলে ফিটকিরি লাগালে কি হয়, রক্ত দঞ্চনে সুবিধা হয়, তাড়াতাড়ি রক্ত দঞ্চিত। কেমন করছে? আরেকবার করো দেখি, আরেকবার একবার। আচ্ছা এর পরেরটা, আচ্ছা পুরোনো বইতে আছি। এই যে পুরোনো বইতে তো ভালো করে দেওয়া আছে, পুরোনো বইতে দেখো আরো জনের মধ্যে লেখা আছে না? আর হ্যাঁ হ্যাঁ কেলাস জল বলে, সুন্দর করে পুরোনো বইতে লেখা আছে, একই লেখা আছে। হ্যাঁ হ্যাঁ অনাদ্র ক্লাস কাকে বলে নেই, দাঁড়াও। আচ্ছা লিখে নাও, পুরোনো বই যাদের আছে তারা কোথায় গো? হ্যাঁ 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 তোমরা লিখে নাও, যাদের পুরোনো বই তারা লিখে নাও যে কেলাস অনার্দ্র ক্লাস কাকে বলে। লেখো যে যেসব পদার্থের পুরোনো বইতে কোশ্চেন নাম্বার 49 অনার্দ্র কেলাস, ঠিক আছে? লেখো যে সকল পদার্থের কেলাসে কেলাস জল থাকে না। এসব আড্ডা মারার ফল কিন্তু সব পাবা, হ্যাঁ যারা যারা বসে বসে থেকে লিখছো না সব পাবা। ঠিক কি হয়েছে? কেন বন্ধু টুকছে তোমার গ্রুপে কেন দেবে? একদম দেবে না, কাউকে ট্রান্সফার করবে না। সবাই এখানে যে আমি গ্রুপে মেসেজ পাঠিয়ে দেখো, টের পাবা তখন। হনুমান এখানে বসে বসে বাইরে বসে গল্প করবা আর আমাকে বলবে লিখে দিতে। বই কই? বই নেই, কোশ্চেন নেই, কি করো? লেখো যে সকল কেলাসে কেলাস জল থাকে না, যে সকল পদার্থের কেলাসে কেলাস জল থাকে না তাদের অনাদ্র কেলাস বলা হয়। যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেমন সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ সাদা পাউডার, সোডিয়াম ক্লোরাইড NaCl। কপার সালফেট তো ভেজা, ওটা আর্দ্র। NaCl সোডিয়াম ক্লোরাইডের সংকেত বলতে হয়। রিয়া সকাল থেকে খেয়ে আসিনি? ও তাই, ওই জন্যই আলিসি হচ্ছে। আচ্ছা উদাহরণ লিখে নিচ্ছ, এরপরে বলো এই তাড়াতাড়ি, এরপরে কোশ্চেন, পরে কোশ্চেন, পরে কোন কোশ্চেন? আচ্ছা 50-এর কোশ্চেনটা কার আছে? বীজ কেলাস 50 বীজ কেলাস ওই ওখানে লেখা আছে, এই যে। আচ্ছা দাঁড়াও বলছি, লেখো 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 লেখো। ও আচ্ছা আচ্ছা লিখবা যে ওই যে পুরনো নতুন বইতে বলছি 94 পেজ, এখন উপরের দিকে দেখো, দেখো লেখা আছে না স্বচ্ছ সম্পৃক্ত দ্রবণকে, পেয়েছো? স্বচ্ছ একদম উপর হেডলাইনে, উপরের লাইনে। না বিকারে তলদেশে কিছুটা ও নিচে তো, ও আচ্ছা আচ্ছা সরি সরি সরি, বলে দিচ্ছি।
হ্যাঁ, এটা পুরোটা লিখবা, আচ্ছা পুরোনো বই বলো। অনেক ক্ষেত্রে থেকে পুরোটা লিখবা। হ্যাঁ, আর অদবৃত্তি আর অধিবৃত্তি, অধিবৃত্তির আচ্ছা ওই তো ওই আচ্ছা বলছি। আচ্ছা আচ্ছা অধিবৃদ্ধিটা এইভাবে লিখবা যে, আচ্ছা তোমাদের বইতে আমি কিছু কথা লিখিয়ে দিচ্ছি, সেগুলো লিখবা, ঠিক আছে? লিখবা যে ওই যে উপরের দিকে দেখো হেডিং এ লেখা আছে না বীজ কেলাস, উপরের দিকে লেখা আছে বীজ কেলাস ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা তারপরে কি লেখা আছে দেখো, কে সুতো দিয়ে ওই দ্রবণের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো, হয়েছে? আচ্ছা এবার তাহলে তোমরা কি লিখবা, এর ফলে, হয়েছে? এর ফলের আগে স্টার দাও, এর আগে একটা স্টার দাও, এর আগে একটা স্টার দাও, দিয়ে বইয়ের উপরে একটা স্টার দাও, একদম উপরে। আচ্ছা এবার পুরনো বইতে আছে, যদি একই কথা লেখা হয় লিখিয়ে দেবো। 90 পেজের উপরের দিকে আছে, কিন্তু চারপাশে স্কিপ হয়ে লেখা নেই। আচ্ছা আমি একটা কাজ করি না, ছোট ছোট লিখিয়ে দিই, লিখো, এক লাইনে উত্তর হবে লিখিয়ে দিই, বইয়ে অত কাটাছিড়া করতে হবে না। আমি করবো। কোশ্চেনের জায়গা আছে তো, কোশ্চেনে লিখে না, একটুখানি লেখা হবে। কোশ্চেন নাম্বার হচ্ছে 50 এর অধিবৃদ্ধি, কোশ্চেন নাম্বার 50 এই গড়াইয়ের বইতে অধিবৃদ্ধি পরিষ্কার লেখা আছে পয়েন্ট করে। যে এটা অনেকটা ঠিক করে লেখা আছে, এর 40 দিয়ে লেখা আছে। হ্যাঁ ফটকেই থাকবে, লেখো, লেখো যে, হ্যাঁ 50 নম্বর কোশ্চেনের দ্বিতীয় নম্বর অংশ অধিবৃদ্ধি, লেখো যে লেখো যে সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে দ্রাবের কণা, দ্রাবের কণা যোগ করলে, দ্রাবের কণা যোগ করলে সেই কণাকে ঘিরে, কণাকে ঘিরে দ্রবণ থেকে দ্রাব কণাগুলি কেলাস, দ্রাব কণাগুলির কেলাস, কোনটা হাতটা সরিয়ে রেখো তো, হ্যাঁ কেলাস গঠিত হতে থাকে, ফলে ছোট্ট দ্রাবের কণার, ছোট্ট দ্রাবের কণাটির, আচ্ছা কণাটির না কণাটি লেখো, টয় হচ্ছে র লিখো না, ছোট দ্রাবের কণাটি না, র লিখতে হবে না, কণাটি এক বড় আকারের, কণাটি বড় আকারের, বড় আকারের একটি কেলাস গঠন করে, বড় আকারের একটি কেলাস গঠন করে, হয়েছে? এই ঘটনাকে অধিবৃদ্ধি বলে, এই ঘটনাকে অধিবৃদ্ধি বলে। হয়ে গেল, দাঁড়িয়ে দাও, হ্যাঁ এক লাইনে উত্তর, এক লাইনে লেখাই নেই, মাঝখানে কোনো দাড়ি কমা দিয়েছি নাকি? দাও কোন দেখি, দাড়ি কমা দিয়ে তো এক লাইন হয়। সম্পৃক্ত দ্রবণে দ্রাবের কণা যোগ করলে সেই কণাকে ঘিরে দ্রবণ থেকে দ্রাব কণাগুলি কেলাস গঠিত হতে থাকে, ফলে ছোট দ্রাবের কণাটি বড় আকারের একটি কেলাস গঠন করে, এই ঘটনাকে অধিবৃদ্ধি বলে। বাচ্চাদের খোঁচা মারতে নেই এইভাবে, কি দরকার, তাই না? আচ্ছা এরপরে বলো আর কি আছে, শিল্পক্ষেত্রে বীজ কেলাসের 4টি প্রয়োগ, এটা আছে না? 55 56। হ্যাঁ আদিত্যকে, যাদের পুরনো বই তারা লিখে নিতে পারো। দেখি একটা আমাদের একটা প্রয়োগ নেই, দুখানা প্রয়োগ আছে। হ্যাঁ 4টে বলেছে। হ্যাঁ দুটো লিখতে হবে।
এখন ওরা চ্যাটে লিখে হ্যাঁ হ্যাঁ, ও তো এক লাইনে লিখে দাও। ধরো মাস্টার মাস্টার করে লাভ নেই, স্টুডেন্ট স্টুডেন্ট করো। ওই দেখো, আসল কথা তো ও বলেছে, ছুটি দাও, বাড়ি চলে যাও, বসে কোনো লাভ নেই। আমি লাস্টে তোমাকে মুয়া খাবো না, লেখাচ্ছি, লিখলে লেখো, নাহলে বাড়ি যাও। পরের দিন কি পরীক্ষা হবে তাহলে? কি এগুলোই পরীক্ষা নেবো আবার কি? বাবা নিজের কাছে রাখো, মেরে দাও। অর্ডার। আচ্ছা, কোশ্চেন হচ্ছে বীজ কেলাস এর 4টি প্রয়োগ, তাই না? তোমাদের বইতে কি আছে? দুটো আছে, একটা মূল্যবান পাথর হিসেবে আর একটা অর্থ পরিবাহী হিসেবে। হ্যাঁ, কমা দিয়ে লেখো। এই পুরনো বইতে 94, 95, এই সরি 94 পৃষ্ঠা, দেখো লেখা আছে না, কেলাসনের উপর বীজ কেলাসের প্রভাব ও শিল্পক্ষেত্রে তার প্রয়োগ। এখানে দেখো তোমাদের দুটো প্রয়োগ দিয়েছে, যেমনের পর দেখে লাগছে মূল্যবান পাথর এবং অর্ধ পরিবাহী প্রভৃতি তৈরি করা যায় এই হিসাবে। আরো দুটো অ্যাড করে নাও, খুব সাধারণ জিনিস লিখে নাও। হচ্ছে কোশ্চেন নাম্বার 51, 51 হয়েছে। 51 দুটো লেখা আছে আর বইতে দুটো লেখা আছে। লেখো যে চিনির, ওখানে ধরবে না কঙ্কনা, খাতায় লেখো, এই ভালো জায়গায় লেখো। লেখো যে চিনির সম্পৃক্ত দ্রবণ থেকে মিছরি এবং ফটকিরির সম্পৃক্ত দ্রবণ থেকে এতদিন না লিখে তো এখানটা যেগুলো আছে ওখানে লেখানো যাবে না। ফটকিরি ফটকিরির বড় কেলাস প্রস্তুত করা। এটা হচ্ছে একটা পয়েন্ট গেল। 2 নাম্বার হচ্ছে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতকালে অ্যালুমিনা প্রস্তুতকালে সদ্য অধক্ষিপ্ত অধ বিসর্গ ক্ষয়মধ্যনিশ্চয় ক্ষয় হস্যি পয়তয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, সদ্য অধক্ষিপ্ত অ্যালুমিনিয়াম অজফলাকার লয় হস্যু অধক্ষিপ্ত অধ ক্ষয়মধ্যনিশ্চয় ক্ষয় হস্যি পয়তয় সদ্য ধরবে তোমার ওখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। পরে পেজে জায়গা আছে কিনা দেখো না, ওই পরে পেজে হেডিং এ লেখো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বীজ কেলাস রূপে ব্যবহৃত হয়। বীজ কেলাস রূপে ব্যবহৃত হয়। পরের কোশ্চেন বলো, ব্যাপন কাকে বলে? এটা আবার এই এটা প্রক্রিয়া আছে এখানে। ব্যাপন প্রক্রিয়া আর ব্যাপন একই। আচ্ছা, এটা কি আগের চ্যাপ্টার থেকে পড়বো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ব্যাপন ট্যাপন সব সেম। এর কারণ কি? হ্যাঁ, এর কারণ বলে আছে। এই তো এই পেজ নাম্বার 96 এই যে ব্যাপনের কারণ হচ্ছে, সেকেন্ড লাইন থেকে না? হ্যাঁ, এর কারণ হলো দ্রাব ও দ্রাবকের কণাগুলি কখনো স্থির অবস্থায় থাকে না, এদের অবিশ্রান্ত বিশৃঙ্খল গতি বর্তমান, তাই তো? এই কারণে দ্রাবকের কণাগুলি ঘন স্থান থেকে কম স্থানে প্রবেশ করে
এটাই প্রক্রিয়া। আর কারণ হচ্ছে অবিশ্রান্ত ও বিশৃঙ্খল গতি। অণুর কণাগুলি এই তো পরস্পরের সঙ্গে সংঘর্ষ এইটুকুনি, হ্যাঁ এইটুকুনি, এইটুকুনি হচ্ছে কারণ। আচ্ছা ব্যাপন, কারণ আমাদের পুরনো বই নেই। আরে আছে, লিখতে থাকে তারপরে দেখবা। ওটা হচ্ছে কারণ, তারপরে আর কিছু লিখতে হবে না। আর ব্যাপন কাকে বলে আগে ও না না, তারপরের লাইনটা লিখতে হবে। ফলে দ্রাবের কণাগুলি ক্রমশ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে প্রবেশ করে। আচ্ছা পুরনো বইতে বলছি, আচ্ছা পুরনো বইতে দেখো পেজ নাম্বার 95, এই পুরনো বইতে পেজ নাম্বার 95 এর নিচের দিকে লেখা আছে ব্যাপনের কারণ। দেখো লেখা আছে না, দ্রবীভবনের জন্য এরূপ ঘটে। তারপর থেকে দ্রাব চিনি ও দ্রাবকের অণুগুলি সর্বদা গতিশীল থাকায় দ্রাবের অণুগুলি নিজেদের মধ্যে দ্রাবক অণুর সঙ্গে অনবরত সংঘর্ষ হতে থাকে। এর ফলস্বরূপ দ্রাবের অণুগুলি ক্রমশ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যেতে পারে। এটা হচ্ছে কারণ। এবার এটাকে ব্যাপন বলা হয়। সেম। আর বলো, আর কোনো কোশ্চেন আছে? নেই? তা আজকে তো অনেক সময় হয়ে গেল, তাহলে আজকে আর কিছু করাবো না। তাহলে আগামী ক্লাসে তোমাদের পড়া একটু বলে দিই। আগামী ক্লাসে তোমাদের ভৌত বিজ্ঞানের 33 থেকে শেষ পর্যন্ত পরীক্ষা নেব। আর হ্যাঁ, আর জীবন বিজ্ঞানে নতুন পড়া দেব। হ্যাঁ, অন্যদিনে পড়াটা একটু বলে দিই। এই শোনো, তোমাদের হচ্ছে দেখো সোমবারে তো পড়া থাকে আর বৃহস্পতিবারে পড়া থাকে। তাহলে বুধ আর মঙ্গল অথবা বুধের মধ্যে একটা ডেট বলো। মঙ্গলবারে কারো পড়ানো আছে, পড়া আছে কোথাও? আমরা স্কুল টাইমে করব, ভেবে লাভ নেই। আমরা স্কুল টাইমে করব। হ্যাঁ হ্যাঁ, তা হবে না, বাদ দাও। আচ্ছা মঙ্গলবারে কোথায় আসি? মঙ্গলবার বিকেল হ্যাঁ, তাহলে 3টে। মঙ্গলবার বিকেল 3টে, তাহলে 2:30টে। শুক্রবারে আসলে শুক্রবারে সমস্যা আছে। শুক্রবার করলে শনিবারে পড়া নিতে পারবো না তো। করে নেবো। এই হ্যাঁ, না শুক্রবার ওর পড়া আছে সঞ্চারী। তাহলে তোমাদের আগামী পড়া কবে? মঙ্গলবার দুপুর 2:30টে এক্সট্রা ক্লাস, ঠিক আছে? আচ্ছা এক্সট্রা ক্লাসে কি হবে একটু শুনে নাও। না, কোনো গ্রুপ মেসেজ হবে না। এক্সট্রা ক্লাসে চুপ, এক্সট্রা ক্লাসে আমরা অঙ্ক করব না। এক্সট্রা ক্লাসে আমরা হচ্ছে জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান করব একটু বেশি পরিমাণে, বুঝেছে? আগামী ক্লাসে জীবন বিজ্ঞান অনেকটাই করানো হবে। আর সবাই কোশ্চেন আর বই অবশ্যই আনবা। চলো আমি গ্রুপে বলে দিচ্ছি। কি বলো? মঙ্গলবারে দুপুর 2:30টার সময় তোমাদের হচ্ছে একটা অতিরিক্ত ক্লাস করানো হবে। চলো ছুটি আজকের মতো। আর ঘরে ক্যামেরাটা বন্ধ করে দাও।